আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে বাংলা প্রথম পত্রের যে টপিকটি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে নাটক। এটার কিন্তু আজকে সেকেন্ড পার্ট, কারণ নাটক যে সিরাজউদ্দৌলা এটার কিন্তু ফার্স্ট পার্টটা মানে গতদিন আমরা অর্ধেক পড়িয়েছি, বাকি অর্ধেক থেকে আমরা আজকে শুরু করব। সেটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের 2 নম্বর দৃশ্য থেকে আজকে আমরা শুরু করব। এটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা কি পড়াচ্ছিলাম? সিরাজউদ্দৌলা নাটক। সিরাজউদ্দৌলা নাটকের কিন্তু একটা প্রধান বিষয়বস্তু হচ্ছে যে দেশপ্রেম, তাই না? বা শত্রু বা বিদেশি শত্রুদের হাত থেকে আমাদের দেশকে বাঁচানো, এটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের একটা মূল কথা বা মর্মবাণী, যেটাই বলো না কেন। আরেকটা কথা হচ্ছে এই যে সিরাজউদ্দৌলা নাটক, এটা রসটা কেমন? এটা হচ্ছে করুণ ধর্মী, ঠিক আছে? মানে এটার ধর্মটা কেমন? সিরাজউদ্দৌলা নাটকের ধর্মটা কেমন? এটা কোন টাইপের নাটক? এটা হচ্ছে ট্র্যাজেডি ধর্মী বা করুণ একটা কাহিনী বর্ণিত হয়েছে। তার কারণ কি বলতো? এখানে বর্ণনা করা হয়েছে যে বারবার মানুষকে বিশ্বাস করে কি পরিমাণে ঠকতে হয়েছে সিরাজউদ্দৌলাকে, এবং বিশ্বাস অবশ্যই করতে হবে। অতিরিক্ত বিশ্বাস যে ভয়ঙ্কর হয়ে যায় সেটাও কিন্তু আমরা এই নাটক থেকে একটা শিক্ষা পেয়ে যাই। কারণ সিরাজউদ্দৌলা বারবার তার আশপাশের মানুষদেরকে ক্ষমা করে দিয়েছে তাদের ভুলগুলো, কিন্তু সেই আশপাশের মানুষ সিরাজউদ্দৌলার অতি নিকট মানুষেরাই কিন্তু সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার ফল ছিল সিরাজউদ্দৌলাকে খুবই খুবই করুণ ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, এবং তার মৃত্যুবরণ ঘটিয়েছেও কিন্তু তার খুবই নিকটের মানুষজনেরা, তাই না? আচ্ছা দেখো, লাস্ট আমরা যেখানে রেখেছিলাম সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকে যে একজন লবণ চাষী, যে কিনা লবণ চাষ করে, ঠিক আছে, অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু ইংরেজরা কি করে? তার পরিশ্রমের ন্যায্য মূল্যটা দেয় না। তার কারণে কি হয়েছে? লবণ চাষী তাদের কাছে হয়তো বা লবণ বিক্রি করতে চায়নি, এবং এর ফলে ইংরেজরা তাকে প্রচন্ড ভাবে নির্যাতন করেছে, তার হাতে কাটা ফুটিয়ে দিয়েছে, তাকে চাবুক নিক্ষেপ করেছে, তার বউয়ের উপরে নির্যাতন করেছে, সেগুলো বলা হয়েছে। এর জন্য ওই লবণ চাষী এখানে এসে নবাবের কাছে বিচার দেওয়ার জন্য নবাব কি করেছিল? নবাবটা কি? সিরাজউদ্দৌলা কি করেছিল? তার প্রাসাদের সবাইকে বেশ একটু বকাঝকা করেছিল যে তোমরা থাকতে তোমরা কি আমার রাজ্যে চোখ রাখো, যে আমার রাজ্যের মানুষের উপরে এত নির্যাতন করছে বাইরে থেকে আসে ইংরেজরা। তো নবাবের একটু বকাবকিতে কি হলো? নবাবের যেসব সভাসদরা বা তার সভায় যারা ছিল তারা হচ্ছে নবাবের উপরে রেগে গিয়েছিল, ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। তো ক্ষিপ্ত হওয়ার পর থেকে হচ্ছে আজকে আমরা পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তারপর থেকে আমি পড়াই, দেখো সেটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য। তোমরা তার মধ্যে ঝটপট করে কমেন্ট করে জানাও যে সিরাজউদ্দৌলা নাটকে কয়টি অঙ্ক রয়েছে এবং কতটি দৃশ্য রয়েছে। ঝটপট তোমরা কমেন্ট করে জানাতে থাকো আর আমি পড়াতে থাকি, এরপরে তোমাদের কমেন্ট গুলো আমি দেখবো। আপু, আপনি কোন কলেজ থেকে পড়ালেখা করেছেন? আমার বাসা যশোরে, আমি যশোরের একটা কলেজ থেকে পড়াশোনা করেছি। আচ্ছা ঠিক আছে, দেখো দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য কি বলছে? মীর জাফরের আবাস। অর্থাৎ সবাই তো সিরাজউদ্দৌলার উপরে ক্ষেপে গেল, ক্ষেপে গিয়ে কি করলো? মীর জাফর, যাকে বিশ্বাসঘাতকের অপর নাম বলা হয়, সেই মীর জাফরের আবাস অর্থাৎ মীর জাফরের বাড়িতে সবাই এক হলো। যারা নবাবের পতন চায় তারা সবাই মীর জাফরের বাড়িতে একত্রিত হলো, এবং সেখানে গিয়ে তারা প্ল্যান পরিকল্পনা করতে শুরু করে দিল। দেখো সেখানে কি ছিল? সেখানে হচ্ছে সিরাজের দরবারের সভাসদদের, সভাসদ মানে হচ্ছে সভার সদস্যদের, সিরাজের দরবারে সভাসদদের অপমান করায় সবাই মীর জাফরের বাড়িতে ক্ষোভে ফেটে পড়ে। ক্ষোভে ফেটে পড়ে মানে রাগে ফেটে পড়ে। সিরাজের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগে যে সিরাজ তাদেরকে অপমান করেছে, এখন তাহলে সিরাজকে সিংহাসন থেকে সরাতেই হবে। সিরাজ যদি না সরে তাহলে অন্যান্য যেসব মানুষেরা তাদের যে সমস্ত
স্বার্থ ছিল সেগুলো তাদের সেই স্বার্থগুলো সিদ্ধ হচ্ছিল না, ঠিক আছে। তো তাদের চাওয়াগুলো পূরণ করার জন্য তারা উঠে পড়ে লাগলো যে এবার সিরাজকে সিংহাসন থেকে সরাতে হবে, এবং সবারই কিন্তু ওই সিংহাসনের উপরেই লোভ ছিল। তার মধ্যে মীর জাফর যে সবচেয়ে বেশি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সে কিন্তু সবচেয়ে বেশি লোভ ছিল যে ওই সিংহাসন পাওয়ার। এবং সিরাজের পতনের পরে কিন্তু প্লাবন বলছে আমিও যশোরের ছেলে। বাহ, দেখো সিরাজের পতনের পরে কিন্তু মীর জাফরকেই সিংহাসনে বসানো হয়েছিল, যদিও সেটা সাময়িক সময়ের জন্য। এমন সময় রাইসুল জোহলা সভায় প্রবেশ করে, ঠিক আছে। রাইসুল জোহলা বেশি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রাইসুল জোহলা কিন্তু সিরাজের নবাব সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর ছিল, ঠিক আছে। তো ওই সভায় কি করলো, এই সিরাজের গুপ্তচর, কারণ সিরাজউদ্দৌলা জানতো যে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে, ঠিক আছে, সিরাজউদ্দৌলা জানতো যে নিশ্চিতভাবে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তখন সিরাজউদ্দৌলার যে প্রধান গুপ্তচর সে একটা ছদ্মনাম নিল, এবং সেই ছদ্মনামটা ছিল হচ্ছে রাইসুল জোহলা, ঠিক আছে। রাইসুল জোহলা একটা মেয়ের ছদ্মবেশ নিয়ে সেই মীর জাফরের আবাসে গেল, ঠিক আছে। ওই সভায় উপস্থিত হলো যে তারা কি ধরনের প্ল্যান পরিকল্পনা করছে সেটা জানার জন্য, ঠিক আছে। তো রাইসুল জোহলা ছদ্মবেশ নিয়ে দেখো সভায় প্রবেশ করে। মীর জাফররা তাকেও সন্দেহ করতে থাকে, তবে রাইসুল জোহলা কথাটি কাটিয়ে নেয়। যেহেতু রাইসুল জোহলা একটা নতুন মানুষ, সে একটা মেয়ের রূপ ধরে গিয়েছে, তো সবাই হচ্ছে কি করলো, তাকে মীর জাফর তাকে সন্দেহ করতে থাকলো যে এই নতুন মানুষটাকে কেন এখানে আসলো। তো সন্দেহ করতে থাকলো। রাইসুল জোহলা তো ছিল প্রচন্ড চতুর একটা মানুষ, সেই সন্দেহটাকে কাটিয়ে দিল, ঠিক আছে। দেখো, এবং সেখানে কি কাহিনী ঘটেছিল সেটা হচ্ছে, মোহনলাল যখন তলোয়ার খুলে রাজবল্লভের সামনে দাঁড়ায়, মোহনলাল কিন্তু ছিল হচ্ছে সিরাজউদ্দৌলার খুবই বিশ্বাসভাজন একটা মানুষ, এবং মোহনলাল কিন্তু খুব বীর যোদ্ধা ছিল, ঠিক আছে। এবং সে শেষ পর্যন্ত সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধ করেছিল। মোহনলাল যখন তলোয়ার খুলে রাজবল্লভের সামনে দাঁড়ায়, তখন রাজবল্লভ চোখে কিয়ামত দেখে। বিশ্বাসঘাতকতার কারণে মানিক চাঁদকে জেলখানায় যেতে হয়, পরে 10 লক্ষ টাকার বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়। তো এইখানে কাহিনীটা কি ঘটলো দেখো, রাইসুল জোহলা তো ছদ্মবেশে সেখানে গেল। তো রাইসুল জোহলা সেখানে খবরাখবর নিয়ে, মানে রাইসুল জোহলাকে আগে পাঠানো হলো, দুজনেই কিন্তু সিরাজের লোক, রাইসুল জোহলাও সিরাজের লোক এবং মোহনলালও সিরাজের লোক, ঠিক আছে। তো রাইসুল জোহলাকে পাঠানো হলো এবং মোহনলালও সেই সাথে একটু পরে গেল, ঠিক আছে। পরে গিয়ে একদম হাতে নাতে সবাইকে ধরলো যে সবাই সেই মীর জাফরের বাড়িতে কি করছে, ষড়যন্ত্র করছে, হাতে নাতে ধরলো। রাজবল্লভ ছিল নবাব সিরাজউদ্দৌলা সভার খুবই উল্লেখযোগ্য একটা মানুষ, কিন্তু সেও ওই ক্ষমতা লোভী ছিল, সেও ছিল ক্ষমতালোভী, যে কিনা প্রচন্ড রকমের বিশ্বাসঘাতকতা শুরু করেছিল এবং ওই মীর জাফরের সাথে একসাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, ঠিক আছে। তো মোহনলাল যখন গেল, তলোয়ারটা যখন বের করলো, তখন রাজবল্লভ তো পুরো একদম থতমত খেয়ে গেল যে কি ব্যাপার, মোহনলাল এখানে আসলো কি করে। সে আফটার অল কিন্তু মোহনলাল কিন্তু ছিল প্রচন্ড বীর একজন যোদ্ধা, তাকে কিন্তু ভয় পেত সবাই, ঠিক আছে। তো মোহনলালকে দেখে রাজবল্লভ খুবই থতমত খেয়ে গেল যে এখানে আসলো কি করে। এবং বিশ্বাসঘাতকতার কারণে দেখো মানিক চাঁদও কিন্তু সিরাজউদ্দৌলার সভার একজন খুবই উল্লেখযোগ্য সদস্য ছিল। আমি চরিত্রগুলোর কিন্তু পরিচয় ফার্স্ট ক্লাসে দিয়ে দিয়েছি, তাই না? মানে এই ক্লাসের নাটকের যে প্রথম ক্লাসটি ছিল গতদিন, সেদিন কিন্তু বলেছিলাম যে কোন চরিত্র কি, আশা করি তোমাদেরকে আবার বলতে হবে না। তো এ কারণে হচ্ছে মানিক চাঁদ যখন গেল, দেখলো যে সব সিরাজউদ্দৌলার কাছের লোকগুলো ওই সভায় উপস্থিত। তখন সিরাজউদ্দৌলাকে দেখে তো রাজবল্লভ প্রচন্ড ভয় পেয়ে গেল এবং বিশ্বাসঘাতকতার জন্য মানিক চাঁদকে মোহনলাল ধরে নিয়ে গেল, ঠিক আছে, জেলখানায় বন্দি করে নিল। কাকে বন্দি করে নিল? সভায় গিয়ে মানিক চাঁদকে, ঠিক আছে। রাজবল্লভ কিন্তু ভয় পেয়েছিল, তারপরেও তাকে জেলে যেতে হয়নি। কিন্তু মানিক চাঁদ তো খুবই উল্লেখযোগ্য একটা মানুষ ছিল এবং সিরাজউদ্দৌলার খুবই গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব ছিল মানিক চাঁদের উপরে। তো গিয়ে যখন
যখন দেখলো এত বড় বড় দায়িত্ব যার উপরে সেই ওখানে বসে ষড়যন্ত্র করছে, তখন কি করলো, এই মোহনলাল মানিকচাঁদকে বন্দি করে নিয়ে আসলো এবং জেলখানায় রেখে দিল। পরবর্তীতে মোহনলাল ছাড়া পেল 10 লক্ষ টাকার বিনিময়ে। ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু 10 লক্ষ টাকার বিনিময়ে মোহনলাল ছাড়া পেয়েছিল। আগের ক্লাস কি করতে পারবো ম্যাম? অবশ্যই করতে পারবে, পেজে রেকর্ড আছে, তোমরা সবাই ক্লাসটি করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো, নবাবের হাত থেকে ধন সম্পত্তি রক্ষার জন্য জগৎ শেঠ, ঠিক আছে, জগৎ শেঠ মাসে মাসে অজস্র টাকা খরচ করে সেনাপতি ইয়ার লুৎফা খায়ের অধীনে 2000 সৈন্য পুষছে। নবাবের হাত থেকে ধন সম্পত্তি, দেখো সিরাজউদ্দৌলা তো ছিল নবাব, তাই না, তো তার কাছে তো অনেক ধন সম্পত্তি থাকবেই। এইদিকে জগৎ শেঠ তো ছিল আরেকটা ক্ষমতা লোভী, তার ছিল টাকা পয়সার লোভ। সে কি করলো দেখো, সিরাজউদ্দৌলার কাছ থেকে ওই ধন সম্পত্তি যাতে সে নিতে পারে, এর জন্য সে কি করলো, যে অজস্র টাকা নিয়ে ইয়ার লুৎফা খান তার কাছে হচ্ছে 2000 সৈন্য সে পুষলো, যাতে যে কোনো সময় নবাবের বিরুদ্ধে সেই সৈন্যদেরকে লেলিয়ে দিয়ে নবাবের ধন সম্পত্তি সব বের করে নেওয়া যায়। ঠিক আছে, তাহলে তোমরা কি বুঝতে পারছো যে সব কাছের লোকগুলোই কিন্তু সব কাছের লোকজনগুলাই কিন্তু হচ্ছে তার মানে সব কাছের লোকজনগুলাই কিন্তু সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এরপরে দেখো, রাইসুল জিহালা উমিচাঁদের চিঠি নিয়ে ক্লাইভের কাছে গেলে তার জীবন ঝুঁকিতে পড়ে। উমিচাঁদ হচ্ছে কিন্তু প্রচন্ড টাকা পয়সা লোভী একজন মানুষ, যে টাকার জন্যই কিন্তু শেষমেশ মারা গিয়েছিল। তোমরা এই কাহিনী শেষ করলে জানতে পারবে উমিচাঁদ কিন্তু এই যে টাকা 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 করে শেষে টাকার জন্যই পাগল হয়ে সে মারা গিয়েছিল। ঠিক আছে, তো রাইসুল জিহালা উমিচাঁদে একটা চিঠি দিয়েছিল, যে চিঠিটা ইংরেজের হাতে পৌঁছে দিতে হবে। তো রাইসুল জিহালা কিন্তু সর্বপ্রথম ওই মীর কাসেমের জলসাতে যাওয়া, মীর জাফরের জলসাতে যাওয়া এবং তার ওই সব বিশ্বাসঘাতকতায় যারা লিপ্ত তাদের সাথে মেশার জন্য সর্বপ্রথম রাইসুল জিহালাকে কিন্তু তাদের বিশ্বাস অর্জন করতে হয়েছিল। আমি একটা নতুন মানুষ, আমি যে তোমাদেরকে ভালো পড়াবো তার জন্য তো আমারও কিছু করতে হবে, তাই না? না করলে তোমরা তো আমাকে বিশ্বাস করবে না, বা তোমাদের মূল্যবান সময়টাকে আমার জন্য রাখবে? অবশ্যই রাখবে না। ঠিক তেমনি রাইসুল জিহালাও কিন্তু তাদের বিশ্বাসটা অর্জন করেছিল এবং তাদের খুব কাছে পৌঁছে গিয়েছিল। এর ফলে কিন্তু তারা কোথায় কি করছে সেই খবরগুলো সে সংগ্রহ করতে পারত এবং এভাবেই সে কিন্তু গুপ্তচর বৃত্তির কাজগুলো করে। ঠিক আছে, সন্দেহ করাটা অবশ্য বুদ্ধিমানের কাজ। সে যখন চিঠিটা নিয়ে গেল ইংরেজদের কাছে, তারা কিন্তু তাকে সন্দেহ করতে থাকলো। তখন আবার রাইসুল জিহালা বুদ্ধি করে কি করলো জানো? হয় না যে যখন তোমাকে আমি কোনোভাবে কাবু করতে পারছি না, তখন তোমাকে আমি ইমোশনালি ব্ল্যাকমেল করব বা ইমোশনালি অ্যাটাক করব, তখন কিন্তু তুমি একটু ইমোশনাল হয়ে আমার কথা রাখতে বাধ্য হবে। ঠিক আছে, তো রাইসুল জিহালা সেই রকম একটা বুদ্ধি অ্যাপ্লাই করলো। সে বলল, দেখো সন্দেহ করাটা অবশ্য বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহে বুদ্ধি ঘুলিয়ে যেতে পারে। উক্তিটি হচ্ছে রাইসুল জিহালার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোন উক্তি কার, এটা খুব ইম্পর্টেন্ট একটা উক্তি, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা দেখো, এরপরে বলছে নবাবের বিশ্বাসী লোক মীর মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি ইংরেজদের পাঠায়, ফলে ইংরেজদের সহজেই খেপিয়ে তোলা হয়। সে কি করলো জানো? এই যে এই ভদ্রলোক কি করলো, নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের উদ্দেশ্যে একটা চিঠি দিল। নবাব কিন্তু প্রচন্ড ভদ্র একটা মানুষ ছিল, সে বুদ্ধি রাখতো। তো ইনি কি করলো, যে নবাবের সেই চিঠিটাকে সে বদলে দিল, আসল চিঠিটা বদলে সে নকল একটা চিঠি দিল। সেখানে খুব উদ্ধত ভাষায় বা রাগান্বিত ভাষায় ইংরেজদেরকে বিভিন্ন কথা বলা ছিল। এবার ইংরেজরা তো সেই নকল চিঠিটা দেখে প্রচন্ড ক্ষেপে গেল নবাবের বিরুদ্ধে এবং ওই পরিস্থিতিটাকে সম্পূর্ণ নবাবের প্রতিকূলে নিয়ে চলে গেল, তাদেরকে খেপিয়ে তুললো, তাদেরকে যুদ্ধের জন্য একদম আরো বেশি অগ্রসর হলো। ঠিক আছে, যে নবাবকে হটাতেই হবে, এর জন্য আরো বেশি অগ্রসর হলো। মানে সিরাজউদ্দৌলা প্রতি পদে পদে
সিরাজউদ্দৌলা প্রতি পদে পদে কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে, সেই বাধাগুলো সৃষ্টি করেছে সিরাজউদ্দৌলার খুবই কাছের লোক। তুমি যখন ভালো কিছু করতে যাবে, তুমি কোনো ভালো একটা বিষয় জয় করতে যাবে, তোমার কাছের লোকেরাই যদি তোমার ষড়যন্ত্র করে, তো বাইরের আর কোনো কিছুর কোনো শক্তিরই তোমাদের কিন্তু আর প্রয়োজন নাই, কারণ নিকটজনের বিশ্বাসঘাতকতা হলে তোমার পরাজয় একদম সুনিশ্চিত। এরপরে দেখো কি বলছে, নবাব আলীবর্দীর আমলে, ঠিক আছে, নবাব আলীবর্দী কে ছিল? আলীবর্দী ছিল হচ্ছে সিরাজউদ্দৌলার কি নানা, তাই না? তো নবাব আলীবর্দীর আমলে, উদ্ধত সিরাজের আমলে, অর্থাৎ এখানে বলছে যে যখন আলীবর্দী খাঁ নবাব ছিল, তারপরে তার মারা যাওয়ার পরে কি সিরাজউদ্দৌলা নবাব হলো, তাই না? তাহলে সেটা ছিল সিরাজের আমলে। তো এই আলীবর্দীর আমলে এবং সিরাজের আমলে মসনদের পাশে অর্থাৎ সিংহাসনের পাশে একটা দিন অবনত মস্তকে দাঁড়িয়ে আমি এই কথা শুধু ভেবেছি, একটা দিন, মাত্র একটা দিনও যদি এই মসনদে মাথা উঁচু করে আমি বসতে পারতাম, এটা হচ্ছে মীর জাফরের উক্তি। অর্থাৎ মীর জাফর দেখো একসময় নিঃস্ব হয়ে কিন্তু পারস্য থেকে বাংলায় এসেছিল, সিরাজউদ্দৌলার নানাও পারস্য থেকে এসেছিল, এসে তো সে নবাব হলো কোনোভাবে, তখন সে কিন্তু মীর জাফরকে বিশ্বাস করে তার খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিল এবং তাকে একদম রাজ্যের একটা খুব গুরুত্বপূর্ণ পদে তাকে অধিষ্ঠিত করলো। কিন্তু যাদের দয়ায় এত কিছু, শেখ মীর জাফর কি করলো, আলীবর্দীর আমলেও সেই সিংহাসনের পাশে দাঁড়িয়ে থেকেছে যে এই সিংহাসনে যদি আমি বসতে পারতাম, ঠিক আছে। আবার যখন তার নানার মৃত্যুর পরে সিরাজউদ্দৌলা যখন মসনদে অর্থাৎ সিংহাসনে বসলো, সে তখনও সেম জিনিসটাই ভেবেছে যে এই সিংহাসনে আমি কবে বসবো, মাথা উঁচু করে আমি কবে বসবো এই সিংহাসনে। তাহলে সে কিন্তু এমন না যে পরে কোনো কাজে তার মত ঘুরে গিয়েছে, এমন কিন্তু না, প্রথম থেকেই সে ছিল প্রচন্ড লোভী, ক্ষমতা লোভী। এই ক্ষমতার লোভ থাকলে কিন্তু সে খুব ভালো কিছু করতে পারে না বা হতে পারে না। নবাব আলীবর্দীর প্রিয় দৌহিত্র ছিল নবাব সিরাজউদ্দৌলা, একদম ঠিক তাই, তামান্না তাসনিম, একদম ঠিক তাই। নবাব সিরাজউদ্দৌলা ছিল হচ্ছে দৌহিত্র কার? আলীবর্দীর। নবাব আলীবর্দীর কিন্তু বড় মেয়ে ছিল আমেনা, সেই আমেনার ছেলে ছিল হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, অর্থাৎ এক কথায় নাতি। তাহলে দ্বিতীয় অঙ্কের 2 নম্বর দৃশ্যে আমরা তাহলে কি বুঝলাম, যে কাহিনীটা মীর জাফর এবং তার বাকি যেসব সভার সদস্যরা তারা নবাব সিরাজউদ্দৌলার উপরে ক্ষেপে উঠলো, কারণ নবাব সিরাজউদ্দৌলা তাদেরকে উদ্ধত ভাষায় কথা বলেছিল তার রাজ্যের মানুষরা নির্যাতিত হওয়ার জন্য, ঠিক আছে। এর ফলে তারা সবাই ক্ষেপে গিয়ে মীর জাফরের যে আবাস, মীর জাফরের যে বাসা, সেখানে সবাই এক হয়ে কি করলো, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। এটাই হচ্ছে দ্বিতীয় অঙ্কের 2 নম্বর দৃশ্যের কাহিনী। আচ্ছা, দ্বিতীয় অঙ্কের 3 নম্বর দৃশ্য যেটা দেখো, মীর জাফরের আবাসের পরে কিন্তু মিরনের আবাস, মনে রাখতে হবে, মীর জাফরের আবাসের পরে মিরনের আবাস, ঠিক আছে। কাহিনীগুলো কোনটার পর কোনটা তোমরা কিন্তু মনে রাখবা। আমি প্রথম ক্লাস যেদিন এই নাটকে নিয়েছিলাম, তোমরা যাতে একদমই ভুলতে না পারো, কাহিনী কোনটার পর কোনটা হয়েছে সেটা কিন্তু আমি গল্প আকারে তোমাদেরকে বলেছিলাম এবং তোমরা খাতা কলম নিয়ে বসেছিলে। আজকেও কিন্তু তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে। দ্বিতীয় অঙ্কের 2 নম্বর দৃশ্য ছিল মীর জাফরের আবাসে বা মীর জাফরের বাড়িতে। দ্বিতীয় অঙ্কের 3 নম্বর দৃশ্য দেখো, মিরনের আবাস। মিরন কে ছিল? মিরন ছিল হচ্ছে মীর জাফরের ছেলে। মিরনও কিন্তু খুবই ক্ষমতালোভী একটা মানুষ ছিল এবং খুব খারাপ চরিত্রের একটা মানুষ ছিল, ঠিক আছে। আচ্ছা, সিরাজের মা, আচ্ছা হ্যাঁ আমি একটা ভুল বলেছি, আমেনা বেগম কিন্তু হচ্ছে সিরাজের যে নানা ছিল অর্থাৎ আলীবর্দী খাঁর কিন্তু ছোট মেয়ে ছিল। এই কারণে কিন্তু ঘসেটি বেগমের আরো একটা রাগ কাজ করছিল যে আমি বড় মেয়ে হয়ে আমি কেন সিংহাসনে জায়গা পাবো না, ছোট মেয়ের ছেলে কেন পাবে। ঘসেটি বেগম কিন্তু প্রথম থেকে প্রচন্ড চেষ্টা করেছে সিংহাসন দখলে নেওয়ার, রাজমাতা হওয়ার, কিন্তু কোনো না কোনো কারণে সেটা তার আর সফল কিন্তু হয়ে ওঠেনি। আচ্ছা দেখো, এখন বড় মেয়ে হলো ঘসেটি বেগম, একদমই ঠিক তাই।
মীর জাফরের ছেলে মিরন। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি মিরনের আবাস কোন দৃশ্যে ছিল? দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য ছিল মিরনের আবাস, মনে রাখতে হবে কিন্তু। এবং ঘটনাগুলো যে প্রবাহ সেটা কিন্তু হচ্ছে প্রথম ক্লাসে আমি একটা চার্ট আকারে তোমাদেরকে দেখিয়েছিলাম, যাতে তোমরা ভুলতে না পারো। তো মীর জাফরের আবাসের পরে যখন মিরনের আবাসে গেল, সেখানে দেখো কি ঘটলো। মীর জাফরের পুত্র মিরনের বাসায় ষড়যন্ত্র চলে। লর্ড ক্লাইভ চুক্তির খসড়া নিয়ে আসে যে তোমরা আমাদের সাথে কাজ করবা, আমরা তোমাদের সাথে কাজ করব, এবং আমাদের প্ল্যানটি সফল হওয়ার পরে কে কত পার্সেন্ট পাবে, কে কত টাকা পাবে, এই প্ল্যান সফল হওয়ার পরে কার ভাগ কতটুকু হবে। ঠিক আছে, এটাই কিন্তু ছিল মিরনের আবাসে তাদের একটা মিটিং, এবং সেখানে কি হলো, লর্ড ক্লাইভ উপস্থিত ছিল চুক্তির খসড়া নিয়ে। আচ্ছা, এতে উমিচাঁদের সাথে প্রতারণার বিষয়টি খোলাসা করা হলো। উমিচাঁদ ছিল প্রচন্ড ক্ষমতালোভী একটা মানুষ ছিল, অর্থলোভী একটা মানুষ ছিল হচ্ছে উমিচাঁদ। সে টাকার বিনিময়ে সিরাজের কাছে বিভিন্ন খবর এনে দিত, আবার ইংরেজদের কাছেও বিভিন্ন খবর এনে দিত। তার বিনিময়ে সে প্রচুর টাকা নিত। ঠিক আছে, তার প্রচুর টাকা ছিল। তারপরেও কি করতো দেখো, যে উমিচাঁদ যখন ওই যে বলল যে আমি তোমাদের হয়ে, ইংরেজদের বলছে আমি তোমাদের হয়ে কাজ করব, কিন্তু তার বিনিময়ে আমাকে একটা বিরাট অঙ্কের টাকা দিতে হবে। এখন অত অঙ্কের টাকা উমিচাঁদকে দেওয়া পসিবল ছিল না। ঠিক আছে, তারাও বুঝতো যে উমিচাঁদের লোভ দিনকে দিন বেড়েই যাচ্ছে, কিন্তু উমিচাঁদের সাহায্য তাদের চাই, উমিচাঁদকে ছাড়াও কিন্তু এই প্ল্যান কখনো সফল তারা করতে পারতো না। এর জন্য কি করলো দেখো, ইংরেজরা কিন্তু ছিল প্রচন্ড বুদ্ধি। ঠিক আছে, প্রচন্ড বুদ্ধি রাখতো ইংরেজরা। ওরা কি করলো, সবাই মিলে একটা প্ল্যান করলো, আচ্ছা ঠিক আছে তাইলে আমরা দুইটা দলিল বানাবো। একটা দলিলে লেখা থাকবে যে উমিচাঁদ এত টাকা পাবে, আরেকটা দলিলে লেখা থাকবে যে উমিচাঁদ পাবে না। ঠিক আছে, অর্থাৎ উমিচাঁদের টাকার বিষয়টা আরেকটা দলিলে উল্লেখ থাকবে না। যেই দলিলে উমিচাঁদের টাকার কথা উল্লেখ থাকবে না সেটাই ছিল হচ্ছে আসল দলিল। আর একটা নকল দলিল বানিয়ে উমিচাঁদকে সান্ত্বনা দেওয়া হয়েছিল যে হ্যাঁ দেখো, দলিলে উল্লেখ আছে তুমি এত টাকা পাবে। ঠিক আছে, দলিলে উল্লেখ আছে তুমি এত টাকা পাবে। তো উমিচাঁদ তো এই দেখে খুশি হয়ে গেল। তার কারণ কি বলতো, উমিচাঁদই পারতো ওইখান থেকে খুব হিডেন যে সমস্ত ইনফরমেশন সেগুলো কিন্তু ইংরেজরা পেতে পারতো উমিচাঁদের থেকে। এরপরে দেখো কি বলছে, নকল চুক্তিতে উমিচাঁদের ভাগের কথা বলা হয়, অর্থাৎ নকল যেটা ছিল সেটাতে উমিচাঁদের ভাগের কথা ছিল। মীর জাফররা সই করতে দ্বিধায় পড়ে। তারা কিন্তু সই করতে যখন সবকিছু ঠিক হয়ে গেল, পার্সেন্টেজ ফিক্সড হয়ে গেল কে কতটুকু পাবে, খুব খারাপ মানুষও যখন খারাপ কাজ করতে চায় না, একটা সময় গিয়ে তার মনের মধ্যে কিন্তু একটু কাজ করে যে আমি কি কাজটা ঠিক করছি। তো ওই যে খারাপ মানুষ হওয়ার জন্য কিন্তু তাই এই মনের মধ্যে এই উপলব্ধি বোধ কাজ করার পরও সে খারাপ কাজটা করে। ভালো মানুষ হলে কিন্তু আর করতে পারে না। মীর জাফরের মনেও কিন্তু ওই সইটা করার সময় তার মনে কাজ করেছিল যে আমরা আবার আমার দেশকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছি না তো। এইটা কিন্তু সই করতে যখন যায় একদম মানে চরম মুহূর্তে যখন সে সই করবে, তখন মীর জাফরের মনেও কিন্তু এমন কথা এসেছিল। চুক্তি শেষ হওয়া মাত্রই মোহনলাল প্রবেশ করে, যেখানে মিরনের আবাস, দেখো মিরনের আবাসেও হচ্ছে মোহনলাল প্রবেশ করে। কারণ তাদের মধ্যে তো ওই যে রাইসুল জোহালা থাকে, সে তো বলেই দেয় যে কখন কি হয় না হয়। মোহনলাল কিন্তু মিরনের আবাসেও প্রবেশ করে, কিন্তু আল্লাহ হয়তো চায়নি সেদিন সবকিছু খোলাসা হয়ে যাক। তো ওই দিন আর মোহনলাল ধরতে পারেনি যে আসলে ওখানে কি হচ্ছে। তারা সবাই ধামা চাপা দিয়ে ব্যাপারটা মোহনলালের কাছে স্বাভাবিক করে তুলতে পেরেছিল। ঠিক আছে, ইংরেজরা সুকৌশলে বেঁচে যায়। কি বলছে দেখো, মোহনলাল গুপ্তচর মিরনের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে, অর্থাৎ মোহনলালের যে গুপ্তচর সে মিরনের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। তার কারণ কি, এই কারণে মোহনলাল জেনে যাচ্ছে যে মিরন কোথায় যাচ্ছে, কোথায় কি করছে। তার কারণে মোহনলাল কিন্তু একদম সেই চরম মুহূর্তগুলোতে পৌঁছে যাচ্ছে। কোম্পানির প্রতিনিধিবর্গ কাশিমবাজার থেকে মিরনের বাসায় আলোচনার জন্য আসে। এই যে আলোচনার জন্য আসে তার কারণ কি, তারা একটা দলিল নিয়ে আসে
আছে সেই দলিলে উল্লেখ থাকে কে কত পার্সেন্ট পাবে। এই কত পার্সেন্ট বা এই জিনিসগুলো ফাইনাল করার জন্য কোম্পানির প্রতিনিধিরা কাশিম বাজার থেকে মিরনের বাসায় আসে। ঠিক আছে, কাশিম বাজার থেকে মিরনের বাসাতে আসে। মিরনের প্রতিশ্রুতি অনুসারে সিরাজের পতন হলে, মিরনের প্রতিশ্রুতি অনুসারে সিরাজের পতন হলে রায়দুল্লভ সিপাহসালার হবে, অথচ রায়দুল্লভ মাসে মাসে জগৎ শেঠ থেকে যে টাকা পায় তাতে তার স্বর্গ পাওয়ার কথা। রায়দুল্লভকে ক্ষুদ্র শক্তিধর বলা হয়েছে। ঠিক আছে, এটার মানে কি, মিরন প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ আমি সিরাজকে সিংহাসন থেকে সরাতে পারবো, তার জন্য এই বিষয়গুলোর প্রয়োজন। তো মিরনের প্রতিশ্রুতিতে ইংরেজরাও একটু আশা পায় যে হ্যাঁ এ পারবে। তো এই কারণে ইংরেজের যেসব মানে কোম্পানির যেসব হচ্ছে যে প্রতিনিধি আছে তারা কাশিম বাজার থেকে মিরনের আবাসে আসে, এবং মিরনের আবাসে আসার পরে তারা ওই দলিলে সাইন করে সবাই মিলে। ঠিক আছে, এবং এখানে কি হয়, মিরনের প্রতিশ্রুতি অনুসারে সিরাজের পতন হলে রায়দুল্লাহ হবে সিপাহসালার, অর্থাৎ সিপাহসালারের যে সমস্ত বিষয়গুলো সেগুলো দেখাশোনা করবে রায়দুল্লাহ। ঠিক আছে, কিন্তু রায়দুল্লাহ বাবার মানে বর্তমান অবস্থাতেই সিরাজ সিংহাসনে থাকা অবস্থাতেই এত পরিমাণে টাকা পয়সা নিয়েছে যে সে কিন্তু অনেক বড় শক্তিশালী হওয়ার কথা, তারপরেও তাকে ক্ষুদ্র শক্তিধর বলছে রায়দুল্লভকে। ঠিক আছে, তো মিরনরা কি করছে দেখো, রায়দুল্লভকে কিন্তু ক্ষুদ্র শক্তিধর বলা হচ্ছে, রায়দুল্লভকে ক্ষুদ্র শক্তিধর বলা হয়েছে। প্রশ্ন হতে পারে যে কাকে ক্ষুদ্র শক্তিধর বলা হয়েছে, অ্যানসারটা হবে রায়দুল্লভকে। দেখো, মির্জাফর উমিচাঁদকে কালকেউটে বলে আখ্যায়িত করেছে। তার কারণ কি, উমিচাঁদ এমন একটা মানে ব্যক্তি যে সবার হয়ে কাজ করে। ঠিক আছে, সবার হয়ে কাজ করে, সে সিরাজের হয়েও কাজ করে, সে ইংরেজদের হয়েও কাজ করে। ইংরেজদের সব গুপ্ত বা গোপন কথাগুলো সে সিরাজের কাছে বলে টাকার বিনিময়ে, আবার সিরাজের গোপন কথাগুলো সে ইংরেজদের কাছে বলে টাকার বিনিময়ে, অর্থাৎ উমিচাঁদ টাকা ছাড়া কিছুই বুঝে না। এই কারণে মির্জাফর উমিচাঁদকে কালকেউটে বলেছে। ঠিক আছে, রাজবল্লভ ক্লাইভকে লক্ষ্য করে বলে তোমাকে বস্তায় ঢুকে বিড়ালের মতো 2-4টা চুবানি দেওয়ার জন্য নবাবের ফরমান লাগবে না। রাজবল্লভ এটা ক্লাইভকে বলে, কারণ ক্লাইভ কি করে দেখো, ক্লাইভ হচ্ছে যে যেহেতু তাদের সাহায্য নিচ্ছে আবার বেশি বড় বড় কথাও বলে, তো এইগুলো তো সহ্য করবে না। সিরাজের বিরুদ্ধে শুধু একটা জায়গায় সবার মধ্যে মিল ছিল, সেটা কি সবাই সিরাজের পতন চায়। আবার কিন্তু তারা নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করতো না। তার কারণ কি, সিরাজ এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি তোমরা সিরাজের সাথেই বিশ্বাসঘাতকতা করতে পারো, তাহলে আমাদের সাথেও তো তোমরা বিশ্বাসঘাতকতা করতে পারো। এই কারণে কিন্তু তাদের নিজেদের মধ্যেও বিভিন্ন ধরনের মনোমালিন্য ছিল। ক্লাইভের মতে উমিচাঁদ সেরা বিশ্বাসঘাতক। তাহলে উমিচাঁদ ছিল সেরা বিশ্বাসঘাতক কার মতে? ক্লাইভের মতে। কারণ ইংরেজদের পরিকল্পনার কথা সেই নবাবকে জানিয়ে দিয়েছিল। ইংরেজরা যে সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরানোর জন্য যে প্ল্যান পরিকল্পনা করছে সেটা কিন্তু উমিচাঁদই সিরাজকে জানিয়ে দিয়েছিল। আবার কিন্তু সিরাজকে সিংহাসন থেকে হটানোর জন্য সেসব ইনফরমেশন গুলো উমিচাঁদই আবার ইংরেজদেরকে দিত। তাহলে কি উমিচাঁদ ছিল প্রচন্ড অর্থলোভী, এটা কিন্তু বারবারই বলছি, তাই না? এক কথায় উমিচাঁদ ছিল অর্থলোভী, একদম ঠিক তাই। উমিচাঁদ 30 লক্ষ টাকা চায়। এই যে 30 লক্ষ টাকা উমিচাঁদ ইংরেজদের হয়ে মানে ইনফরমেশন গুলো দিবে, ইংরেজদের হয়ে কাজ করবে, তার জন্য উমিচাঁদের চাই 30 লক্ষ টাকা। তাদের যখন পরিকল্পনাটা সফল হবে, সিরাজকে যখন সিংহাসন থেকে সরিয়ে ফেলা হবে বা সিরাজকে যদি সিংহাসন থেকে সরানো যায়, তাহলে ইংরেজদেরকে উমিচাঁদকে 30 লক্ষ টাকা দিতে হবে, যেটা কিন্তু ইংরেজদের পক্ষে পসিবল ছিল না বলতে তারা হচ্ছে উমিচাঁদকে 30 লক্ষ টাকা দিতে চায়নি। তারপরেও আবার বলছি যে উমিচাঁদের হেল্প কিন্তু তাদের প্রয়োজন ছিল। এই কারণে ইংরেজরা যেহেতু প্রচন্ড বুদ্ধি রাখে, তারা কি করলো,
দুইটা দলিল বানালো, একটা আসল আর একটা নকল। আসল দলিলে উমিচাঁদের 30 লক্ষ টাকার কথা উল্লেখ থাকে না, কিন্তু নকল দলিলে উমিচাঁদের 30 লক্ষ টাকার কথা উল্লেখ থাকে। ক্লাইভের মতে উমিচাঁদকে ঠকানোর জন্য দুটো দলিল হবে, যে কথাটা বলছিলাম। আসল দলিলে উমিচাঁদের কথা থাকবে না, নকল দলিলে উমিচাঁদের টাকার কথা লেখা থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন তোমাদের জন্য করি, সেটা হচ্ছে উমিচাঁদ তো প্রচন্ড খারাপ একটা মানুষ ছিল, সে প্রচন্ড বিশ্বাসঘাতক ছিল, কারণ যে টাকা দেয় উমিচাঁদ তার হয়ে কাজ করে। তো কার মতে উমিচাঁদ সেরা বিশ্বাসঘাতক ছিল? কার মতে উমিচাঁদ সেরা বিশ্বাসঘাতক ছিল? অ্যানসারটা ঝটপট কমেন্ট করে জানাও। আমি আরেকবার একটু দেখে আসি, এর জন্য মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। দেখো, ক্লাইভের মতে উমিচাঁদ সেরা বিশ্বাসঘাতক। তাহলে কার মতে উমিচাঁদ সেরা বিশ্বাসঘাতক? ক্লাইভের মতে। ঠিক আছে, ক্লাইভের মতে উমিচাঁদ সেরা বিশ্বাসঘাতক। রাফসান মাজিদুল বলছে আমি আগে উত্তর দিছি আপু, থ্যাংক ইউ সো মাচ রাফসান। আচ্ছা, দেখো, এই যে নবাব সিরাজউদ্দৌলা যে নাটকটি পড়াচ্ছি, এটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এক কথায় বা কোনো অপশনে আসে যে এই নাটকের মূল বাণী কি, তোমরা কি বলতে পারবে? নাটকটাই শুধু পড়ে গেলাম, মূল বাণী কি বলতে পারবে? এই নাটকের মূল বাণী হচ্ছে স্বদেশ প্রেম। ঠিক আছে, স্বদেশ প্রেম। খাতা কলম নিয়ে বসেছে কে কে? একটু দেখাও তো, জানাও তো, কমেন্ট করে জানাও খাতা কলম নিয়ে বসেছে কে কে। ক্লাইভের মতে এটা তো দেখালামই যে ক্লাইভের মতে হচ্ছে উমিচাঁদ ছিল সময়ের সেরা বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা নাটকের মূল বাণী হচ্ছে স্বদেশ প্রেম বা মাতৃভূমিকে পরাধীনতার হাত থেকে রক্ষা করা। মাতৃভূমিকে পরাধীনতার হাত থেকে রক্ষা করা বা স্বদেশ প্রেম, এটা ছিল সিরাজউদ্দৌলা নাটকের মূল বাণী। ঠিক আছে, তাহলে মনে থাকবে যে আমি একটা জিনিস পড়ছি অথচ আমি সেটার মূল বাণী জানি না বা মূল কথা জানি না, এটা তো হতে পারে না, তাই না? এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, ঠিক আছে, দেখো এরপরে কি বলছে, নকল দলিলে ওয়াটসন সই করতে রাজি হয়নি। নকল দলিল যখন দিল, যেটাই তো এখন সই লাগবে, সই না হলে তো হচ্ছে উমিচাঁদ আবার এতটুকু তো বুঝতো যে একটা প্রতিষ্ঠান থেকে আমাকে নোটিশ পাঠানো হলে অবশ্যই সেই নোটিশে প্রতিষ্ঠান প্রধানের সই থাকবে। তাহলে কোম্পানি যে একটা দলিল তৈরি করলো, অবশ্যই কোম্পানির প্রধানের সাইন থাকবে। তো সেই নকল দলিলে ওয়াটসন কি করলো? সই করতে রাজি হলো না। কিন্তু তার জন্য কি তাদের ইংরেজদের কি পরিকল্পনা থেমে থাকবে? তাদের তো প্রচন্ড বুদ্ধি তারা রাখতো, বারে বারে তো কথাটা বলছি। তারা কি করলো? ওয়াটসনের সই নকল করে ফেললো। নকল করলো কে? লুসিংটন। লুসিংটন ওয়াটসনের সই জাল করলো বা নকল করলো। খুব মনে রাখবা, কিন্তু খুব ভালোভাবে মনে রাখবা কে কার ব্যাপারগুলো করছে, ঠিক আছে? বা নামগুলো কার কোন কাজ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, শ্রী হরিদাস বলছে আমার কাছে খাতা কলম নেই, ঝটপট খাতা কলম নিয়ে বসো। এরপরে দেখো, সিরাজের পতন হলে ইংরেজরা পাবে 1 কোটি টাকা। যদি সিরাজের পতন হয় ইংরেজরা পাবে 1 কোটি টাকা, কলকাতার বাসিন্দারা পাবে 70 লক্ষ টাকা এবং ক্লাইভ পাবে 10 লক্ষ টাকা। ঠিক আছে, যদি সিরাজের পতন হয় ইংরেজরা পাবে 1 কোটি টাকা। মনে রাখতে হবে, যদি সিরাজের পতন হয় ইংরেজরা কত পাবে? 1 কোটি টাকা। কলকাতার বাসিন্দারা পাবে 70 লক্ষ টাকা এবং ক্লাইভ পাবে 10 লক্ষ টাকা। ইংরেজদের দলিলে প্রথম স্বাক্ষর করে মীর জাফর। তাহলে ইংরেজরা যে দলিলটা তৈরি করে আনে, সেখানে প্রথম যে সইটা করে, সেই নকল যে দলিলটা করে আনে, সেই দলিলে প্রথম কিন্তু সই করে হচ্ছে, নকল বলো বা আসল বলো, মীর জাফর কিন্তু সর্বপ্রথম সইটা করে। মীর জাফর দেখেছো কতটা
মানে কতটা রকমের ডিসপারেট ছিল ক্ষমতার জন্য, সিরাজউদ্দৌলার এত কাছের একটা মানুষ হয়েও সে কিন্তু সব থেকে বেশি ডিসপারেট ছিল সিরাজউদ্দৌলার বিষয়ে। ইভেন সে দলিলও সর্বপ্রথম সই করলো। সে বলে শুভ কাজে দেরি করা বুদ্ধিমানের কাজ নয়। তার কতটা উৎসাহ ছিল, দেরি হচ্ছে, দেরি করা যাবে না। মীর জাফর বলছে শুভ কাজে দেরি করা যাবে না, তাই না? শুভ কাজে দেরি করা বুদ্ধিমানের কাজ নয়। হতে পারে উক্তিটি কার? প্রশ্ন হতে পারে যে শুভ কাজে দেরি করা বুদ্ধিমানের কাজ নয়, উক্তিটি কার? তাহলে উক্তিটি কার তোমরা একটু কমেন্ট করে জানাও তো, উক্তিটি কার? শুভ কাজে দেরি করা বুদ্ধিমানের কাজ নয়, এটা হচ্ছে মীর জাফরের উক্তি। সবাই মিলে দেশকে বিক্রি করে দিচ্ছে না তো, দলিলের স্বাক্ষরের সময় মীর জাফরের উপলব্ধি, তার মনের মধ্যে একটু খটকা লাগে যে আমরা আবার সবাই মিলে আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছি না তো। পরবর্তীতে ক্লাইভ মীর জাফরকে সান্ত্বনা দেয়, অর্থাৎ বোঝায় যে না, তুমি তো ঠকছো, যে তুমি তোমার সাধ্যগুলো এখান থেকে, স্বার্থগুলো তুমি এখান থেকে পূরণ করতে পারছো না। তুমি যদি তোমার চাওয়াগুলো পূরণ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই মীর জাফরকে সিরাজউদ্দৌলাকে সরাতে হবে। তার মানে তুমি কোনো খারাপ কাজ করছো না, ঠিক আছে? এইভাবে ইংরেজরা কি করলো, উল্টো হচ্ছে মীর জাফরকে বোঝালো। তৃতীয় দৃশ্যের প্রথম দৃশ্য, তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য, সিরাজউদ্দৌলা কিন্তু জানলো যে ইংরেজরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইভেন কিন্তু তার নিজের খালা ঘসেটি বেগম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সব মিলিয়ে নবাব সিরাজউদ্দৌলা প্রচন্ড রকমের কিন্তু একসময় ভেঙে পড়েছিল যে আমারই কাছের মানুষেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো এই কারণে সে কি করলো, এই 3 নম্বর অঙ্কের প্রথম দৃশ্যে লুৎফুন্নেসা অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার যে স্ত্রী ছিল লুৎফুন্নেসা তার কাছে আসলো। এসে সে তার মনের ভাবগুলো প্রকাশ করছিল। দেখো এখানে কি বলে, লুৎফুন্নেসার কক্ষে ঘসেটি বেগম দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে। সিরাজ ঘসেটি বেগমকে এখানে নজরবন্দি করে, ঠিক আছে? সিরাজ ঘসেটি বেগমকে এখানে নজরবন্দি করে। তার কারণ কি, সিরাজউদ্দৌলা হঠাৎ করে ঘসেটি বেগমের যে বাসা, ঘসেটি বেগমের নিজের বাসা যে জলসা, সেখানে উপস্থিত হলো, দেখলো যে ঘসেটি বেগম স্বয়ং সবার সাথে বিভিন্ন পরিকল্পনায় লিপ্ত। তখন সে কি করলো, ঘসেটি বেগমকে তার নিজের বাসায় নিয়ে আসলো, যেন সে কোনোভাবে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে কারোর সাথে, ঠিক আছে? নবাব সিরাজউদ্দৌলার বাসাতে ঘসেটি বেগমকে নিয়ে চলে আসলো। এই কারণে কিন্তু ঘসেটি বেগম আরো ক্ষেপে গিয়েছিল সিরাজের উপরে যে তুমি আমাকে নজরবন্দি করে রেখেছো, ঠিক আছে? ঘসেটি বেগমের আবাসস্থানের নাম কি? কমেন্ট করে জানাও। ফার্স্ট ক্লাসে পড়িয়েছি ঘসেটি বেগমের যে আবাস তার নাম কি? ঘসেটি বেগমের আবাসের নাম কি? ঝটপট কমেন্ট করে জানাও, দেখি কে সবার আগে বলতে পারে। আচ্ছা, ক্ষোভে ঘসেটি বেগম অভিশাপ দেয়, ঠিক আছে? ঘসেটি বেগম যেহেতু কারোর সাথে পরিকল্পনা করতে পারছে না, বাইরে কি চলছে জানতে পারছে না, এই কারণে ঘসেটি বেগম প্রচন্ড রাগে ভেঙে পড়ে এবং সিরাজউদ্দৌলাকে অভিশাপ দেয়। খালার ষড়যন্ত্রের কথা বলে লুৎফুন্নেসাকে জানিয়ে সিরাজ দুঃখ প্রকাশ করে। খালার ষড়যন্ত্রের কথা বলে লুৎফুন্নেসাকে জানিয়ে, অর্থাৎ তার খালা যে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা কি করলো, নবাব সিরাজউদ্দৌলা লুৎফুন্নেসার কাছে বলে তার দুঃখটা প্রকাশ করছিল। সেটা হচ্ছে তৃতীয় অঙ্কের 1 নম্বর দৃশ্য, লুৎফুন্নেসার কক্ষ, ঠিক আছে? আচ্ছা, ঘসেটি বেগমের আবাসের নাম কি? সাকিব বলছে পরে রেকর্ড ক্লাস করে নেব, কালকে এক্সাম। আচ্ছা ঠিক আছে সাকিব, তুমি ভালো করে পরীক্ষা দিও। ঘসেটি বেগমের আবাসের নাম কি আমরা কেউই জানি না। ঘসেটি বেগমের আবাস হচ্ছে মতিঝিল, ঠিক আছে? মতিঝিলের আড্ডা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছিল সিরাজ। ঘসেটি বেগম যে প্রাসাদে থাকতো সেটার নাম হচ্ছে মতিঝিল। মতিঝিল থেকে ঘসেটি বেগমকে সিরাজ তাড়িয়ে দেয়। এই দেখো এখানেই লিখে দিয়েছে, মতিঝিল থেকে ঘসেটি বেগমকে সিরাজ তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেয় ঠিক না, সেটা হচ্ছে ঘসেটি বেগমকে নিয়ে আসে তার বাসায়, যাতে সে আর কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে।
ঠিক আছে, সিরাজ নবাব হওয়াটাই ঘসেটি বেগমের সবচেয়ে বড় ক্ষতি। সিরাজ নবাব হওয়াটাই ঘসেটি বেগমের সবচেয়ে বড় ক্ষতি। তার কারণ সিরাজ নবাব হলে কখনোই কিন্তু ঘসেটি বেগম রাজমাতা হবে না। রাজমাতা হবে কে? সিরাজের মা আমেনা বেগম, তাই না? ঘসেটি বেগমের কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো দেখো ঘসেটি বেগম বলছে যে সিরাজ নবাব হওয়াটাই ঘসেটি বেগমের সবচেয়ে বড় ক্ষতি। এছাড়াও সিরাজ কলকাতা অভিযানের জন্য ঘসেটি বেগম থেকে কিছু টাকা ধার নেই ঘসেটি বেগমকে নজরবন্দি করার জন্য। সিরাজ কলকাতা অভিযানে যায়, সেটার জন্য ঘসেটি বেগমের কাছ থেকে কিছু টাকা ধার নেই, যার কারণে আর্থিকভাবে ঘসেটি বেগম কিন্তু প্রচন্ড রকমের আর্থিকভাবে সিরাজের সৈন্যদেরকে, সিরাজের বিরোধিতা যারা করতো তাদেরকে সাপোর্ট করতো আর্থিকভাবে, কারণ সৈন্য পোষার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। যাতে ঘসেটি বেগম এই আর্থিকভাবেও কারোর সাথে যোগাযোগ রাখতে না পারে, এই কারণে সিরাজউদ্দৌলা সেই তার খালার কাছ থেকে কিছু টাকা ধার নেয়। তো এটার জন্য কিন্তু ঘসেটি বেগম প্রচন্ড রাগে ফেটে পড়ে। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকদের সম্পর্কে সবকিছু করা সম্ভব, এটা সিরাজের উক্তি। যে আমার ঘরের লোকই যদি অবিশ্বাস করে বা আমার ঘরের লোকই যদি শত্রুতাটা করে, তাহলে বাইরের লোকের কাছে বাইরের লোকদের সবকিছু করা সম্ভব। আমাদের মাঝখানে একটি রাজত্বের দেয়াল, মানে সিরাজউদ্দৌলা এবং লুৎফুন্নেসা যে স্বাভাবিক সম্পর্ক থাকার কথা ছিল, কিন্তু সেই সম্পর্ক নাই। এই যে একটা অভিযোগ, এটাও লুৎফুন্নেসা কিন্তু তার পক্ষে সিরাজউদ্দৌলাকে জানিয়েছিল। তখন সিরাজউদ্দৌলা তার মনের কথা বলেছিল যে আমিও তো চাই একটা স্বাভাবিকভাবে আমাদের সম্পর্ক থাকুক, স্বাভাবিকভাবে সময়গুলো অতিবাহিত হোক, স্বাভাবিকভাবে রাজ্য চলুক, কিন্তু সময় আমাদেরকে সেটা করতে দিচ্ছে না। আমার আর লুৎফুন্নেসার মাঝে, অর্থাৎ সিরাজ বলছে যে আমাদের মাঝে, অর্থাৎ সিরাজউদ্দৌলা এবং লুৎফুন্নেসার মাঝে একটা বিরাট দেওয়ালের তৈরি হয়েছে, সেটা হচ্ছে রাজত্বের দেয়াল। ঠিক আছে, রাজত্বের দেয়াল, ক্ষমতার দেয়াল। মনে থাকবে? সিয়াম আহমেদ বলছে ম্যাম সিরাজউদ্দৌলার বাবার নাম কি? সিরাজউদ্দৌলার বাবার নাম হচ্ছে জয়নুদ্দিন। সিরাজউদ্দৌলার বাবার নাম জয়নুদ্দিন। জয়নুদ্দিনকেও কিন্তু হত্যা করা হয়। সিয়াম, তুমি কি তোমার অ্যান্সার পেয়েছো? আচ্ছা, 25 ব্যাচের জন্য যে কোর্সটা আমাদের চলছিল সেটা কি সবার মনে আছে না ভুলে গিয়েছো? 25 ব্যাচের জন্য যে কোর্সটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে চলার কথা ছিল, সেটা আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে চালাই নাই। তার কারণ অনেকের তোমাদের মধ্যে পরীক্ষা চলছিল, যার কারণে তোমরা রিকোয়েস্ট করেছিলে একটু দেরি করে শুরু করার জন্য। ফাইনালি তোমাদের কোর্সটা শুরু হতে যাচ্ছে সামনের শুক্রবার থেকে, অর্থাৎ 21 তারিখে। ঠিক আছে, 21 তারিখ থেকে 25 ব্যাচের জন্য যে কম্বাইন একটা কোর্স ছিল বাংলা এবং ইংরেজি, যেখানে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পড়ানো হবে একদম A to Z। যারা এখনো ভয় পাচ্ছ যে আমি তো এতদিন ভালো করে কিছুই পড়িনি, তোমাদেরকে একদম প্রথম থেকে হাতে ধরে ইভেন রিটেন পার্ট সহ সবকিছু পড়ানো হবে। প্রত্যেকটা ক্লাসের উপরে একটা স্পেশাল নোট থাকবে, যেটা তোমাদের জন্য পড়া এনাফ। এর বাইরে আর কোনো কিছু পড়ার আশা করি প্রয়োজন হবে না। ঠিক আছে, তো এই কোর্সটা কি হচ্ছে, সামনের শুক্রবার থেকে শুরু হচ্ছে। সামনের শুক্রবার তোমাদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস থাকবে। এই সামনের শুক্রবারের মধ্যে এই যে এক সপ্তাহ সময় তোমরা পাচ্ছ, 21 তারিখ পর্যন্ত যে এক সপ্তাহ সময় পাচ্ছ, এই এক সপ্তাহে তোমরা যারা ভর্তি হবে তারাই শুধুমাত্র, আর ওই যে ডিসকাউন্ট দিয়েছিলাম 200 টাকা, যে প্রথম 50 জন পাবে, তোমাদের এখানে আরো কিছু বাড়ানো হচ্ছে যে এই এক সপ্তাহের মধ্যে তোমরা যারা ভর্তি হবে তারাই 799 টাকায় ভর্তি হবে। ওরিয়েন্টেশন ক্লাসের পর থেকে তোমরা যারা ভর্তি হবে তারা কিন্তু 1000 টাকা দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে। তো তোমাদের কাছে কিন্তু সময় খুবই সীমিত। ঠিক আছে,
তোমাদের কাছে সময় খুবই সীমিত। যারা 25 ব্যাচ আছো তারা ঝটপট আমাদের ক্লাসে আমাদের কোর্সে জয়েন হয়ে যেও। তার কারণ এখানে হচ্ছে তোমার টেস্ট পেপার সম্পূর্ণ কভার করা হবে। এছাড়া প্রত্যেকটা ক্লাসের উপরে, প্রত্যেকটা টপিকের উপরে তোমাদের এক্সাম থাকবে, মডেল টেস্ট থাকবে। তোমাদের প্রিপারেশন একদমই তোমরা ঝালিয়ে নিতে পারবে। বাংলার জন্য আমি নিজেই থাকবো তোমাদের সাথে, এবং ইংলিশ ক্লাস তোমাদেরকে নিবে খালিদ ভাইয়া। তো তোমরা আর দেরি না করে 21 তারিখ পর্যন্ত এই সুযোগটা, যে তোমরা 799 টাকায় ভর্তি হতে পারবে। 21 তারিখের পর থেকে ভর্তি হলেই কিন্তু 1000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। ফ্রি ক্লাস কি আর পাবো? আচ্ছা, কোর্স যখন শুরু হয়ে যাবে, কোর্স শুরু হয়ে গেলে কিছুদিন তোমাদের জন্য ফ্রি ক্লাস রাখবো। কিছুদিন, হয়তো কয়েকটা ক্লাস, 2-3টা ক্লাস হয়তো ফ্রি রাখবো, যাতে তোমরা বুঝতে পারো যে পেইড কোর্স গুলো কেমন। কারণ তোমরা তো টাকা দিয়ে ভর্তি হবে, তাই না? যাতে তোমরা বুঝতে পারো। তারপর থেকে কিন্তু আর কেউ ফ্রি ক্লাস পাবে না। তার কারণ যারা তোমরা টাকা দিয়ে কোর্সটা কিনবা, তোমাদেরকে সম্পূর্ণ একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং তাদের জন্যই ক্লাসগুলো থাকবে। ঠিক আছে? তো তোমরা যদি 25-এর হয়ে থাকো, যারা ঝটপট আমাদেরকে যদি ভালো লেগে থাকে, আমাদের উপরে যদি ভরসা রাখো, তাহলে দেরি না করে এই যে ডিসকাউন্টটা তোমরা এই মুহূর্তে নিয়ে নিতে হবে। মোহাম্মদ ফাহিম বলছে খালিদ সাইফুল্লাহ মাই ফেভারিট টিচার। হ্যাঁ, ফেভারিট টিচারের ক্লাসে কিন্তু খুব ঝটপট ভর্তি হয়ে যেতে হবে। আর 1 সপ্তাহ সময় আছে, তাই না? 26-এর কি হবে? 26-এর জন্য একটা কোর্স আসবে খুব দ্রুত। 25-এর পরেই 26-এর জন্য কোর্স আসবে। দেখো এরপরে কি বলছে, তৃতীয় অঙ্কের 2 নম্বর দৃশ্য হচ্ছে পলাশীতে সিরাজের শিবির। পলাশী কিন্তু একটা জায়গার নাম ছিল। পলাশী মূলত একটা জায়গার নাম, যেই স্থানে যুদ্ধটা হয়েছিল সেই স্থানের নাম হচ্ছে পলাশী। এই কারণে এই যুদ্ধের নাম ওই জায়গার নাম অনুসারে পলাশী বলা হয়। আর এই পলাশী নামক জায়গাটা ভাগীরথী নামক নদীর তীরে অবস্থিত। ঠিক আছে? পলাশী কোথায় অবস্থিত? ভাগীরথী নদীর তীরে। মোহাম্মদ ফাহিম বলছে আপু আমি মেয়ে। আমি কি বলেছি? আচ্ছা, যাই হোক, 25-এর যারা আছো তোমরা কি বুঝতে পেরেছো? আর 1 সপ্তাহ কিন্তু তোমাদের হাতে সময় আছে, আর কিন্তু বেশি সময় নেই। অলরেডি কিন্তু আমাদের সাথে অনেকে ভর্তি হয়ে গিয়েছে। ঠিক আছে? যুদ্ধের প্রস্তুতি ও ইংরেজদের সাথে সিরাজের লোকদের আতাত দেখে, আতাত মানে কি জানো? আতাত মানে হচ্ছে বন্ধুত্ব বা সন্ধি। ঠিক আছে? ভাব। তো যুদ্ধের প্রস্তুতি ও ইংরেজদের সাথে সিরাজের লোকদের আতাত দেখে দুঃখ প্রকাশ করে। সিরাজউদ্দৌলা দুঃখ প্রকাশ করে যে আমার যারা সৈন্য, তাদের সাথে ইংরেজ, যাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করছি, তাদের সাথে আমার সৈন্যদের এত বন্ধুত্ব। এটা দেখে সিরাজ প্রচন্ড রকমের দুঃখ প্রকাশ করে। এ সময় মীর জাফরের প্রধান গুপ্তচর উমর বেগকে হত্যা করে সিরাজ ক্রোধান্বিত হয়। মীর জাফরের প্রধান গুপ্তচরের নাম কি? এখান থেকে কিন্তু পেয়ে গেলাম। মীর জাফরের প্রধান গুপ্তচর হচ্ছে উমর বেগ। ঠিক আছে? উমর বেগ, নট ওমর বেগ, এটা কিন্তু রস্যু। উমর বেগ, মীর জাফরের প্রধান গুপ্তচর উমর বেগ। এটা খুব ইম্পর্টেন্ট। সিরাজ রেগে যায়। কেন রেগে যায়? সিরাজ বিশ্বাস করত যে কথায় কথায় মৃত্যু আদেশ দেওয়াই একটা শাসকের চরিত্র হতে পারে না। তাহলে সিরাজউদ্দৌলা কতটা দয়ালু ছিল তোমরা এখান থেকেই কিন্তু চিন্তা করতে পারো। আচ্ছা, ইংরেজদের পক্ষে দেখো এই যে সিরাজউদ্দৌলার সৈন্যদের সাথে যে ইংরেজ বাহিনীর যুদ্ধটা হলো, সেইখানে ইংরেজদের থেকে সিরাজউদ্দৌলা সব দিক থেকে কতটা শক্তিশালী ছিল, মানে সেটা তোমরা যুদ্ধ অস্ত্র বলো বা যা কিছু বলো, সব দিক থেকে সৈন্য বলো, সৈন্য সংখ্যা সব দিক থেকে বেশি ছিল। কিন্তু তারপরেও কোনো কাজে লাগেনি, কারণ সিরাজউদ্দৌলার পক্ষে যে সৈন্যরা যুদ্ধ করেছিল ম্যাক্সিমামই সিরাজউদ্দৌলার পক্ষে জাস্ট একটা
শো হিসেবে দাঁড়িয়েছিল। তারা খুব সহজে ইংরেজ সৈন্যদেরকে সিরাজউদ্দৌলাকে আক্রমণ করতে দিয়েছিল, তারা যুদ্ধই করেনি। ইংরেজদের পক্ষ থেকে সৈন্য মাত্র 3000। ইংরেজরা যে সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ করতে এসেছিল সেখানে ইংরেজদের সৈন্য ছিল মাত্র 3000, আর অস্ত্র চালনায় তারা শিক্ষিত ছিল, তাদের কামান ছিল 10টি। ঠিক আছে, ইংরেজদের সৈন্য ছিল 3000 আর কামান ছিল 10টি। অন্যদিকে সিরাজউদ্দৌলার সৈন্য ছিল 50000 আর কামান ছিল কতটি জানো? 50টিরও বেশি। তাহলে কোথায় 50000 সৈন্য আর কোথায় 3000 সৈন্য? কিন্তু এই 50000 সৈন্য নিয়েও সিরাজউদ্দৌলার চরমভাবে পরাজয় বরণ করেছিল, কারণ 50000-এর কয়েকজন বাদ দিয়ে ম্যাক্সিমাম মানুষই যুদ্ধই করেনি, উল্টো সহায়তা করেছে ইংরেজ সৈন্যদেরকে। সিরাজের মতে ক্লাইভ একজন সাংঘাতিক লোক, মতলব হাসিল করার জন্য যে কোনো পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়তে পারে। অর্থাৎ সিরাজউদ্দৌলা দেখো কতটা অসহায় হয়ে পড়েছিল, তার নিজের এত বিশাল সৈন্য সামন্ত, এত বিশাল মানে যুদ্ধযান সবকিছু থেকেও, কামান গোলা বারুদ সবকিছু থেকেও সিরাজউদ্দৌলা খুব বাজেভাবে পরাজয় বরণ করেছিল ওই 3000 সৈন্যের কাছে, কারণ নিকটজনের বিশ্বাসঘাতকতা। বারবারই কিন্তু এই বিষয়টাই সামনে আসছে। সিরাজের ছাউনির সামনে গড়বন্দি করা হয়, অর্থাৎ সিরাজের ছাউনির সামনে একটা ব্যারিকেড দেওয়া হয় যাতে ইংরেজ সৈন্যরা সিরাজকে আক্রমণ করতে না পারে। এবং সেই ছাউনিতে কিন্তু সিরাজের আসলেই খুব বিশ্বাসভাজন কিছু মানুষকে দাঁড় করানো হয় যারা শেষ পর্যন্ত সিরাজের হয়ে যুদ্ধ করেছিল। তার মধ্যে দেখো কে কে ছিল? মোহনলাল ছিল, সাফরেদ ছিল, মীর মর্দান ছিল। ইংরেজদের ঘায়েল করার জন্য এই বাহিনী যথেষ্ট। মোহনলাল বলেছিল তারা প্রচন্ড আত্মবিশ্বাসী ছিল। ঠিক আছে, গঙ্গা তীরের ডান দিকে পদাতিক সেনারা মীর মর্দানের জামাই বদ্রে আলী খাঁর অধীনে যুদ্ধ করবে। মীর মর্দানের জামাইয়ের নাম কি? বদ্রি আলী খাঁ। মীর মর্দানের জামাই বদ্রি আলী খাঁ। তাদের ডান পাশে থাকবে নৌবে সিং হাজারির বাহিনী, বাঁ দিকে থাকবে লক্ষবাগ পর্যন্ত অর্ধচন্দ্রাকার বাহিনী সাজিয়েছে মীর জাফর, রায়দুল্লাহ ও ইয়ার লুৎফা খান। দেখো এই মীর জাফর, রায়দুল্লাহ, ইয়ার লুৎফা খান এরা কিন্তু যুদ্ধক্ষেত্রে এমন একটা রোল প্লে করেছিল যে যেন তারা একটা পিলার দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সাফরা এই কথাটা বলেছিল যে তোমার সৈন্যরা একদম পিলারের মতো দাঁড়িয়ে আছে, তারা কোনোভাবেই কাউকে আক্রমণ করছে না। মীর জাফরের সেনাদের যুদ্ধে আনা হয়েছে চোখে চোখে রাখার জন্য, অন্যথায় তারা সিরাজের রাজধানী দখল করতে পারে। দেখো সিরাজউদ্দৌলা জানতো যে মীর জাফর সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধ করবে না, ঠিক আছে, আবার মীর জাফরের যে সৈন্যরা তারাও যুদ্ধ করবে না, কিন্তু তারপরও সিরাজউদ্দৌলা তাদেরকে এনেছিল যুদ্ধক্ষেত্রে যে সামনে থাক, নজরবন্দিতে থাক, না হলে যদি তাদেরকে রাজ্যে রেখে চলে আসতো তাহলে তারাই কিন্তু শহর দখল করে ফেলতো। সিরাজের ভরসা সেনাবাহিনীতে নয়, সিরাজের ভরসা দেশের স্বাধীনতা মুছে যাওয়া দেখে যদি মীর জাফর ও তার দোসরদের দেশপ্রেম জেগে ওঠে। অর্থাৎ সিরাজউদ্দৌলা কিন্তু সেনাবাহিনীরা যে যুদ্ধ করবে এই ভরসা করতো না। সিরাজউদ্দৌলা শেষ মুহূর্ত পর্যন্ত ভরসা করেছে যদি কোনোভাবে মীর জাফর বা তার যে সমস্ত সৈন্য তাদের মনে যদি দেশপ্রেম জেগে ওঠে, তাহলেই যদি দেশের সূর্য যখন অস্ত যাচ্ছে, যুদ্ধে হেরে যাওয়া মানে কি এই যে বাংলা তাদের কাছে চলে যাওয়া, এই মুহূর্ততে যদি তাদের দেশপ্রেম জেগে ওঠে, ঠিক আছে, এজন্য সিরাজউদ্দৌলা সেটাতেই ভরসা করত, শেষ মুহূর্ত পর্যন্ত এটাই চেয়েছিল। মীর জাফরের গুপ্তচর উমর বেগের ভাই কোমর বেগ ধরা খায়। উমর বেগ ক্লাইভের চিঠি সহ ধরা পড়ে, প্রহরীদের কাছে প্রহরীদের তরবারিতে মারা যায়। মানে হচ্ছে যে কোমর বেগ ধরা খায়, উমর বেগ ক্লাইভের চিঠি সহ ধরা পড়ে। যেখানে ক্লাইভ একটা চিঠি দিয়েছিল সেই চিঠি সহ উমর বেগ ধরা পড়ে এবং এর জন্য নবাবের সৈন্যরা তাকে হত্যা করে, যার জন্য কিন্তু নবাব আবার রেগে যায়, কারণ নবাব তো দয়ালু ছিল, সে কোনোভাবেই হত্যা বা রক্তপাত এগুলোতে সে বিশ্বাস করতো না। কথায় কথায় মৃত্যু বিধান করাটাই শাসকের সবচেয়ে বড় যোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে সিরাজ সন্দিহান। উমর বেগকে হত্যা করার প্রেক্ষিতে সিরাজের উক্তি, তাহলে এই উক্তিটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে।
আচ্ছা, তৃতীয় অঙ্কের 3 নম্বর দৃশ্য হচ্ছে পলাশীতে সিরাজের শিবির। পলাশীতে সিরাজের শিবির। পলাশীর যুদ্ধক্ষেত্রে নবাব প্রথমে সুবিধাজনক অবস্থানে থাকলেও পরবর্তী সময়ে বৃষ্টি আসে এবং নবাব পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত নবাবের সেনাপতিরা শহীদ হলে সিরাজ প্রতিশোধ নেওয়ার জন্য মুর্শিদাবাদে ফিরে আসে, একমাত্র মোহনলাল বেঁচে থাকে। দেখো পলাশীতে যখন যুদ্ধ চলে, একেতে মানে বিশ্বাসঘাতকতা তো রয়েছে, তার মধ্যে হঠাৎ বৃষ্টি চলে আসে। বৃষ্টি চলে আসলে কি হয়, সেই মুহূর্তেও কিন্তু মীর জাফরের উচিত ছিল বৃষ্টি চললে যুদ্ধ বন্ধ করে দেওয়া, ঠিক আছে, যুদ্ধ বিরতি দেওয়া, কিন্তু মীর জাফর সেই আদেশ দিল না। আর যুদ্ধে যখন লিডার আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হয়, তো যুদ্ধ যেহেতু আদেশ দিল না যুদ্ধ বন্ধ করার, সেই বৃষ্টির মধ্যে যুদ্ধ চালালো, যার জন্য কি নবাবের যে সমস্ত গোলা বারুদ ছিল সব ভিজে বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। সিরাজ মীর জাফর তো এগুলোই চেয়েছিল, ঠিক আছে। এভাবেই সে প্রতি পদে পদে যুদ্ধক্ষেত্রে কি করেছিল, বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, নবাবের গোলা বারুদ সব নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য তারা কি করলো, এক পর্যায়ে একদম হাতাহাতিতেই চলে গেল। নবাব তখন দেখছে চোখের সামনে যে আমার পরাজয় কাইন্ড অফ সুনিশ্চিত হয়ে যাচ্ছে, তখন সে পুনরায় যাতে শক্তি সঞ্চয় করতে পারে সেই জন্য নবাব সিরাজউদ্দৌলা কি করলো, মুর্শিদাবাদে ফিরে আসলো যে আমি আবার নতুন করে সৈন্য সামন্ত গঠন করব, নতুন করে আবার আমি যুদ্ধে চলে আসব, ঠিক আছে। কিন্তু সেই সুযোগ তাকে আর দেয়নি। সর্বপ্রথম সেই যুদ্ধে ঘায়েল হয় সেনাপতি নৌবে সিং, এটা খুবই ইম্পর্টেন্ট, সেনাপতি নৌবে সিং হাজারি, ঠিক আছে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাও তো সিরাজউদ্দৌলা নাটকের প্রথম উক্তি কার ছিল? সিরাজউদ্দৌলা নাটকের প্রথম উক্তি কার ছিল? সিরাজউদ্দৌলা নাটকের প্রথম উক্তি কার ছিল? ঝটপট কমেন্ট করে জানাও। শ্রী জয়ন্ত বলছে, শ্রী জয়ন্ত হালদার বলছে ক্লেটন। আচ্ছা, তামান্না তাসনিম বলছে ক্লেটন, নীল আলোর মুগ্ধতা বলছে ক্লেটন, রাফসান বলছে বৃষ্টিতে। বৃষ্টিতে কি? নাজিয়া নিপা বলছে ক্লেটন। আচ্ছা, জাহান বলছে ক্লেটন, শ্রী হরিদাস বলছে ক্লেটন, নুসরাত জাহান নওরিন, হাসি খুশি, নিম হাসান, তামান্না তাসনিম সবাই বলছে ক্লেটন। আচ্ছা ঠিক আছে, যারা তোমরা ক্লেটন বলেছো আনসার, ঠিক আছে, তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। ক্লেটন যারা বলেছে সবার অ্যান্সার সঠিক হয়েছে। সর্বপ্রথম ঘায়েল হয় অর্থাৎ সর্বপ্রথম পলাশীর যুদ্ধে মৃত্যুবরণ করে সেনাপতি নৌবে সিং হাজারি। বৃষ্টিতে সিরাজের বারুদ বন্দুক অকেজো হয়ে যায়। ওই যে কারণ তারা তো যুদ্ধ বন্ধ করেনি, মীর জাফর তাদেরকে সেই নির্দেশ দেয়নি, তার জন্য নবাবের সকল গোলা বারুদ বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এবং সেগুলো আর কোনো কাজে থাকে না, কাজে লাগে না। এরপরে দেখো তৃতীয় অঙ্কের 4 নম্বর দৃশ্যে কি হয়, মুর্শিদাবাদের সিরাজের দরবার। ঠিক আছে, সিরাজউদ্দৌলা তো দেখলো যে তার পরাজয় কাইন্ড অফ সুনিশ্চিত হয়ে আসছে। হ্যাঁ, এখন সে কি করবে, সে পুনরায় শক্তি সামন্ত আবার গঠন করার জন্য সে মুর্শিদাবাদে ফিরে আসলো। ঠিক আছে, মুর্শিদাবাদে সিরাজের দরবারে ফিরে আসলো। সেখানে এসে কি হলো দেখো, ইংরেজদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সিরাজ মুর্শিদাবাদের সৈন্য সংগ্রহের জন্য আসে, যে হাল ছেড়ে দিলে চলবে না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে। তাই সে নিজের দরবারে ফিরে এসে পুনরায় আবার সৈন্য গঠন করতে চায়। সৈন্য সংগ্রহের জন্য কোষাগার উন্মুক্ত করে দেওয়া হয়, কারণ সৈন্য সংগ্রহ করতে কিন্তু প্রচুর টাকার প্রয়োজন। এই কারণে তার যে কোষাগার ছিল
ঠিক আছে, যেখানে টাকা পয়সা অর্থ সম্পদ সব থাকতো সেগুলো সম্পূর্ণ উন্মুক্ত করে দিল। কিন্তু তারপরেও লোকেরা, ঠিক আছে, এমনকি সিরাজের শ্বশুর, নিজের শ্বশুর পর্যন্ত প্রতারণা করলো। দেখো সিরাজের কপালটা এমনই ছিল যে প্রত্যেকেই সিরাজের সাথে প্রতারণা করলো। মোহনলালের গ্রেফতারের কথা শুনে জনগণ শহর ছেড়ে পালালো। ওই যে একমাত্র মোহনলাল কিন্তু জীবিত ছিল, আর সবাই মৃত্যুবরণ করেছিল। কিন্তু শহরের মানুষজন তো একটু ভরসা পাচ্ছিল যে না, মোহনলাল তো বীর যোদ্ধা, সে তো আছে। তারপরও শেষে যখন শুনলো যে না, মোহনলালও গ্রেফতার হয়েছে, তখন শহরের সবাই কি করলো, পালাতে শুরু করলো। আচ্ছা, সিরাজ পাল্টা প্রতিশোধের জন্য পাটনা যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সে ভাবে তাহলে আমার এখানে তো হবে না, এখানেও তো সবাই আমার সাথে প্রতারণা করছে, পাটনা গেলে হয়তো কিছু একটা হতে পারে। ঠিক আছে, সেখানে তার হয়তো বন্ধু মহল আছে, তারা তাকে সাহায্য করবে। এই আশায় সিরাজউদ্দৌলা কি করলো, পাটনায় রওনা করলো। কিন্তু সেখানে গিয়ে আসলে কোনো লাভ হয় না, সে কিন্তু গ্রেফতার হয়ে যায়, তাই না? ইরিজ খাঁ ছিল নবাবের শ্বশুর, একমাত্র ঠিক, একদম ঠিক তাই। সেনাবাহিনী গঠনের জন্য রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হলো। যে টাকার প্রয়োজন, রাজকোষ উন্মুক্ত করে দিলাম। বিজয়ী সেনাপতি লুটতরাজের ভয়ে বহু মানুষ মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে যায়। কারণ যখন দেশের শাসন ব্যবস্থা ভালো থাকে না, তখন তো বিভিন্ন ধরনের অকারেন্স ঘটতে থাকে। তো তারা কি করলো, এই কারণে সেই ভয়ে শহর ছেড়ে পালিয়ে গেল। সৈন্য পরিচালনা করবে স্বয়ং সিরাজ, তার সাথে যোগ দিবেন বিহার থেকে রামনারায়ণ ও পাটনা থেকে ফরাসি বীর মসিয়ে ল। ঠিক আছে, মনে রাখতে হবে, পাটনা থেকে কে, ফরাসি বীর মসিয়ে ল, এবং বিহার থেকে রামনারায়ণ। ঠিক আছে, শেষে যখন ওই কথাটাই, যে শেষে যখন সবাই শুনলো যে মোহনলালও গ্রেফতার হয়েছে, তো সেই দেশের অধিবাসী কিন্তু আর থাকবে না, কারণ তাদের কোনো ভরসা তারা পেল না। এই কারণে মুর্শিদাবাদের অধিবাসীরা কি করলো, মুর্শিদাবাদ ছেড়ে চলে যেতে লাগলো। সিরাজ কিন্তু সেই মুহূর্তে আরো বেশি অসহায় হয়ে পড়েছিল। দেখো সিরাজের শ্বশুর ইরিজ খাঁ, যে কিনা সেনা সংগ্রহের কথা বলে কি করলো, টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল। ঠিক আছে, ইরিজ খাঁ কিন্তু টাকা পয়সা নিয়ে, সিরাজের শ্বশুরও টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল। চতুর্থ অঙ্কে দেখো কি বলছে, মীর জাফরের দরবার। ঠিক আছে, তার মানে এর আগে কি করলো, যে সিরাজের কিন্তু হচ্ছে যে পরাজয় হয়ে গেল। সে পাটনা যাওয়ার পথে কিন্তু তাকে হচ্ছে গ্রেফতার করা হয়। ঠিক আছে, মীর কাসিমের সৈন্যদের হাতে নবাব সিরাজউদ্দৌলা গ্রেফতার হয়। মীর কাসিম হচ্ছে মীর জাফরের জামাতা বা জামাই। ঠিক আছে, মীর জাফর ইংরেজদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্লাইভের হাত ধরে সিংহাসনে বসে। মীর কাসিমের নেতৃত্বে তো হচ্ছে যে মীর কাসিমের সৈন্যরা সিরাজউদ্দৌলাকে বন্দী করে নেয়, এবং বন্দী করে নেওয়ার সাথে সাথে কিন্তু বাংলার যে স্বাধীনতার সূর্য ছিল সেটা অস্তমিত হয়ে যায়। বাংলার শেষ স্বাধীন নবাব ছিল কিন্তু সিরাজউদ্দৌলা। এরপরে কি করলো দেখো, নবাব মীর জাফর তার নিজের দেশ কি করলো, ওই ইংরেজরা তাদেরই সাহায্য নিয়ে সিরাজকে হটালো। কিন্তু উল্টো মীর জাফর কোথায় একটা নিজে একটা ভাব নিয়ে থাকবে তা না, সে উল্টো ইংরেজদের কাছে পরাজয় বরণ করলো। সে তাদেরকে তোষামত করার জন্য উল্টো বললো যে আমাকে যদি তারা হাত ধরে সিংহাসনে না বসে আমি বসবো না, আমি তো বসতে পারি না, তাদের জন্য আমার এই জয়, তাহলে তাদেরকে আমার নিতে হবে, তাদের হাত ধরে আমাকে সিংহাসনে বসতে হবে, এমন একটা ব্যাপার ছিল। ঠিক আছে, আচ্ছা দেখো, অমিচাঁদ ভাগের টাকা না পেয়ে হতাশ হয়ে যায়, এবং শেষে যখন সিরাজের পতন হয়ে গেল তখন সবকিছু কিন্তু খোলসা হয়ে গেল। অমিচাঁদ তখন বুঝে গেল যে সব ছিল মিথ্যা দলিল, যেখানে 30 লক্ষ টাকার কথা ছিল কিন্তু তাকে 30 লক্ষ টাকা দেয় নাই। এর কারণে কি হয় দেখো, অমিচাঁদ কিন্তু শেষ মুহূর্তে পাগল হয়ে যায় টাকার শোকে। সিরাজ গ্রেপ্তার হওয়ার সংবাদ আসে, তাকে অত্যন্ত অপমানজনক ভাবে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ তাকে জাফরগঞ্জের কয়েদখানায় হত্যা করে। কোথায়? জাফরগঞ্জের কয়েদখানায়। মোহাম্মদী বেগকে দেখো, সিরাজের বাবা মা ছোট থেকে মোহাম্মদী বেগকে পুত্র স্নেহে লালন পালন করেছিল। ইভেন অনেক ধুমধাম করে মোহাম্মদী বেগকে কিন্তু বিয়ে শাদিও দিয়েছিল, মানে এতটাই নিজেদের ছেলের মতোই তারা দেখেছিল, ছোট থেকে বড় করেছিল। কিন্তু সেই মোহাম্মদী বেগই কি করলো,
নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল খুবই নির্মম ভাবে। কোথায়? জাফরগঞ্জের কয়েদখানায়, ঠিক আছে, অর্থাৎ জেলখানায়। ক্লাইভ হাত ধরে না বসালে মীর জাফর মসনদে বসবে না, অর্থাৎ সিংহাসনে বসবে না। বাংলার সিংহাসনে বসার জন্য মীর জাফর ইংরেজদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। কতটা তোষামোদে মনোভাব ছিল, নিজের দেশের সিংহাসনে নিজে বসবে, ইংরেজদের কাছে উল্টো কৃতজ্ঞতা প্রকাশ করছে। ক্লাইভ মীর জাফরের পিতার নাম কি ছিল? মীর জাফরের পিতার নাম তোমার নাটকের কোথাও কি উল্লেখ আছে? মীর জাফরের পিতার নাম কি কখনো কোনো পরীক্ষায় এসেছে? তাহলে কেন মীর জাফরের পিতার নাম জানতে হবে, তাই না? যেটা আমার পরীক্ষায় আসবে না, কখনোই কোথাও লাগে নাই, তাহলে সেই জিনিসকে আমার জেনে শুধু শুধু অন্যকে ঘাবড়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে? সিরাজকে হত্যা করে মোহাম্মদী বেগ, একদম ঠিক তাই, হাসি খুশি বলছে। আচ্ছা, অমিচাঁদ প্রতিশ্রুতিবদ্ধ 20 লক্ষ টাকা না পেয়ে আত্মহত্যার হুমকি দেয়। অমিচাঁদ বলে যে আমাকে যদি টাকা না দাও আমি আত্মহত্যা করব, কিন্তু তাতে কি কারোর কিছু যায় আসে? অমিচাঁদ তো শেষে পাগলই হয়ে গিয়েছিল। আছে এখনো, দেখতে হবে। আচ্ছা, এরপরে দেখো কি হয়, নবাবের রাজকোষ লুট করে ক্লাইভের ভাগের 21 লাখ টাকা পড়ে। নবাব সিরাজউদ্দৌলার রাজকোষ লুট হয়ে যায় এবং ক্লাইভ নিজে 21 লক্ষ টাকা নিয়ে নেয়। রাজকোষ যখন ভাগাভাগি হয়ে গেল, ইংরেজরা কিন্তু ঠিকই তাদের ভাগের জিনিসপত্র নিয়ে নিল, কিন্তু যে বাংলার মানুষজন তাদের সবাইকে কিন্তু ঠকিয়েছিল। মীর জাফরকে ক্ষমতায় বসানোর সেই ইংরেজদের 24 পরগনায় স্থায়ী মালিকানা ইংরেজদের দেয়, যার বার্ষিক ইনকাম 4 লক্ষ টাকা। ইংরেজরা তাদের কিন্তু যে বিষয়টার জন্য তারা যেটা তাদের লক্ষ্য ছিল, সেই লক্ষ্য কিন্তু তারা পূরণ করে নেয়। সিরাজ মীর কাসেমের সেনাদের হাতে ভগবান গোলায় বন্দী হয়। সিরাজ কি হয়, মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবান গোলায় বন্দী হয়। তাকে শিকল বাঁধা অবস্থায় পায়ে হেঁটে জাফরগঞ্জ কয়েদখানায় পাঠানো হয়। এই সময় তার মুখে থুথু ফেলার কথা বলা হয়, ঠিক আছে, যে সিরাজ তো যাবে, ঠিক আছে, ইভেন তারই রাজ্যের অধিবাসীরা তার মুখে থুথু নিক্ষেপ করতে হবে, এটা তার কিন্তু নির্দেশ থাকে। ক্লাইভের মতে সিরাজ একটি ডেড হর্স। ক্লাইভের মতে পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন। অর্থাৎ ক্লাইভ মনে করে যে আমি যে রাজ্যের মানে শাসনকর্তা, সেই রাজ্যের অধিবাসীরা যদি আমাকে ভয় না পায়, তাহলে আমি কিসের শাসনকর্তা? এমন কিছু করতে হবে যাতে রাজ্যের অধিবাসীরা সারা জীবন মনে রাখে এবং আমাকে ভয় পায়। ক্লাইভ এটা মনে করত, ঠিক আছে। 10,000 টাকার বিনিময়ে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করে। মিরন তাকে নিযুক্ত করে। মোহাম্মদী বেগকে সিরাজের বাবা মা পুত্র স্নেহে বড় করেছিল। অর্থাৎ এই শেষ অঙ্কের কাহিনীগুলো দেখো, শেষ অঙ্কের কাহিনীটা হচ্ছে এমন যে সিরাজউদ্দৌলা ভগবান গোলায় কি হয়, আটক হয়। কাদের হাতে? মীর কাসেম, অর্থাৎ মীর জাফরের যে জামাই ছিল মীর কাসেমের সৈন্যদের হাতে সিরাজউদ্দৌলা বন্দী হয় এবং সিরাজউদ্দৌলাকে সেখান থেকে শিকল পরিয়ে নিয়ে আসে, ঠিক আছে, জাফরগঞ্জ কয়েদখানায়। এবং আনার পথে কি হবে, সবাই বা অধিবাসীরা তার মুখে থুথু দিবে। অর্থাৎ ওই যে ইংরেজরা তাদের মানে এতটা ভয়ঙ্কর ভাবে ক্ষিপ্ত ছিল সিরাজউদ্দৌলার মনে, যে তারা এই পরিবেশটা তৈরি করেছিল, কিন্তু থুথু কিন্তু অধিবাসীরা দিতে চায়নি। কিন্তু ক্লাইভ এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল এবং মীর কাসেম এতটা মানে ভয়ঙ্কর শাসক হয়ে গিয়েছিল যে তারা বাধ্য হয়েছিল, ঠিক আছে। এবং মিরন যে হচ্ছে মীর জাফরের ছেলে থাকে, মিরন কি করলো, মোহাম্মদী বেগকে সিরাজকে হত্যা করার জন্য নিযুক্ত করলো। মাত্র কয় টাকার বিনিময়ে? দেখো, 10,000 টাকার বিনিময়ে। মাত্র 10,000 টাকার জন্য কি করলো, মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল, মাত্র 10,000 টাকার বিনিময়ে, ঠিক আছে। যদিও সেই মোহাম্মদী বেগকে কিন্তু সিরাজের বাবা মাই বড় করেছিল, ছোট থেকে পুত্র স্নেহে লালন পালন করেছিল, নিজের ছেলের মতোই নিজের সন্তানের মতোই দেখেছিল, কিন্তু তারপরেও মোহাম্মদী বেগ স্বার্থের কাছে হেরে গেল এবং সে মাত্র 10,000 টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে খুব নির্মম ভাবে হত্যা করেছিল, খুব বাজে ভাবে আঘাত করে এবং ছুরি দিয়ে তার পিঠে আঘাত করে। প্রশ্ন হতে পারে, মোহাম্মদী বেগ ছুরি দিয়ে সিরাজের কোথায় আঘাত করেছিল? পেছন থেকে পিঠে আঘাত করেছিল।
এবং এতটা নির্মম ভাবে যে মেরেছিল তার জন্য কিন্তু সিরাজউদ্দৌলা আবার তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছিল। কেন? যে সেই সময় তার প্রিয়তমা যে স্ত্রী ছিল লুৎফুন্নেসা, সে সিরাজের এই করুণ মৃত্যুটা দেখে নাই, যার জন্য সিরাজ বলেছিল যে ভাগ্যিস লুৎফুন্নেসা আমার এই করুণ মৃত্যুটা দেখে নাই, দেখলে হয়তো সে সহ্য করতে পারতো না। এভাবেই কিন্তু সিরাজউদ্দৌলার মৃত্যুটা হয়েছিল। ঠিক আছে, এভাবেই সিরাজউদ্দৌলার মৃত্যুটা হয়েছিল। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস এবং সিরাজউদ্দৌলা যে নাটক, এটার কিন্তু শেষ পার্ট। আমরা এর সাথে সাথে সিরাজউদ্দৌলার নাটকটি শেষ করলাম। আমরা আজকে কিন্তু সেই সাথে সাথে সিরাজউদ্দৌলা নাটকটি শেষ করলাম এবং তোমরা হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা চরিত্রের সাথে তোমরা পরিচিত হয়েছো এবং পুরো নাটকটা তো আসলে পড়ানো সম্ভব না, নাটকটা তো অনেক বড়। সামারি গুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের সামারি গুলো আমরা হচ্ছে তুলে ধরেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি এই নাটক নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তোমাদের মনে, তাহলে কিন্তু তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। কোথায়? বাংলা শিখন এই পেজে হচ্ছে তোমরা সব সময় কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে যদি এই নাটক নিয়ে তারপরেও তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে। ঠিক আছে, তো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আর যেটা বারবার বলছি যে নাটকটা কিন্তু আমি সামারি করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো, কিন্তু তোমার নিজেকে কিন্তু নাটকটা পুরোপুরি পড়তে হবে। তার জন্য হচ্ছে এই বিষয়ে যেসব সিনেমা আছে তোমরা কিন্তু এগুলো দেখতে পারো। যেমন লাল সালু তোমাদের আছে, তোমরা আগে কি করবে, লাল সালু আগে মুভিটা দেখে নিবে, তাহলে তোমরা কিন্তু মোটামুটি কাহিনীটা বুঝে যাবে এবং পড়তে তোমাদের তখন আরো বেশি ভালো লাগবে। যেহেতু এগুলো অনেক বড় তো পড়তে অনেক বোর লাগে, তো তোমরা যদি আগে সিনেমাটা দেখে নাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর তারপরে তোমরা এই ক্লাসটা তো অবশ্যই তোমাদের সহায়তা করবে। তো আমি কিন্তু বারবারই বলছি আমি তোমাদেরকে সামারি করিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ নাটক না। তোমরা এর পরে যেহেতু নাটকটা বুঝলে, একটা ধারণা নিলে যে এখানে কি কি কাহিনীগুলো ঘটেছিল, এরপরে যখন তোমরা বইটা পড়বে তখন তোমরা পড়তে ভালো লাগবে এবং বুঝতে পারবে। তো এই ছিল আজকের ক্লাস তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থাকো এবং পড়াশোনাগুলো কিন্তু ভালোভাবে করতে থাকো। আর যেটা বলার, 21 তারিখ থেকে তোমাদের 25 ব্যাচের যে কোর্স সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর এই কয়দিনই তোমাদের হাতে সময় আছে 799 টাকার ভর্তি হওয়ার। 21 তারিখের পর থেকে কিন্তু আর কেউ 799 টাকায় ভর্তি হতে পারবে না, তখন কিন্তু 1000 টাকা দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।